ফুটবলার তো অনেকেই, কিন্তু আর্টিস্ট কজনকেই বা বলা যায়। তিনি এসেছিলেন বলেই সবুজ কার্পেট হয়ে উঠেছিল কালারফুল ক্যানভাস। দিনহো ইজ আ ম্যান উইথ জিরো হেটার্স। ফুটবল মাঠে পায়ের জাদুতে তিনি রং ছড়িয়েছেন। মাঠের সবুজ ক্যানভাসে শিল্পীর ছিল ফুটবল পায়ে সুনিপুণ চিত্র প্রদর্শন। দেখতে কুৎসিত বলে এড়িয়ে গেছেন বহুজন, তাদেরই মাঠে গিয়ে ইজারা নিয়েছেন সহস্র দর্শকের দাঁড়িয়ে দেওয়া করতালি। তিনি শিখিয়েছেন চিরশত্রুর ডেরায় কিভাবে মন জেতা যায়, প্রতিদ্বন্দ্বিতার মাঝেও হাসি মুখে ফুটবলটা উপভোগ করা যায়। পরিসংখ্যান দিয়ে তার মাহাত্ম্য কেমন করে বুঝায়? তিনি এসছিলেন পায়ে ফুটবল, মুখে কার্পণ্যহীন হাসি আর ক্ষিপ্র গতিতে বল পায়ে ছুটে পৃথিবী জয় করতে এসেছেন। খেলেছেন, জয় করেছেন, রাজ করেছেন দাপুটে। সবুজ কার্পেটে কার্পণ্যহীন হাসির আড়ালের কান্নাটা হয়তো তিনি আড়াল করতে শিখেছেন সে ছোটবেলায়। মাত্র 5 বছর বয়সে এলাকায় খেলতে গিয়ে পায়ের তীব্র ব্যথায় কেঁদে ফেলেছিলেন। বড় ভাই রবার্টো তাকে বললেন, এই বোকা, এইটুকু ব্যথায় কেউ কাঁদে নাকি? জীবনে আরও অনেক বাধা আসবে, সেগুলোকে পরোয়া না করে চলা এখনই শিখে নে। বড় ভাইয়ের কথা ভীষণভাবে মনে গেঁথে ফেলেছিলেন আলেগ্রি শহরের দাঁত উঁচু ছেলেটা। তারপর আবার একদিন খেলার সময় বাজেভাবে ফাউলের শিকার হন, তাও তিনি খেলা চালিয়ে যান। যন্ত্রণার মাত্রা বাড়ায় হাসপাতালে নিলে জানা যায় ফ্র্যাকচার হয়ে গেছে। বিস্ময় চোখে ডাক্তার বললেন, এই পুচকে ছেলেটা কিভাবে এই পা নিয়ে খেলল? সেই থেকে শুরু হাসি মুখে ফুটবল কিংবদন্তি হয়ে ওঠার গল্প। সালটা 2005। বিশ্ব ফুটবলে মেসি রোনালদো যুগ শুরু হয়নি তখনও। আপামর ফুটবল প্রেমী তখন মজে আছেন কাকা, জিদান, বেকহ্যামের স্কিলে। এদিকে ফুটবল দুনিয়ায় একচ্ছত্র রাজত্বের লক্ষ্য নিয়ে তখন দল গোছাতে শুরু করেছেন স্পেনের অন্যতম পাওয়ারফুল ক্লাব রিয়াল মাদ্রিদের মালিক ফ্লোরেন্তিনো পেরেস। দুরন্ত গ্যালিকটিকোসের লক্ষ্যে তিনি দলে সই করাতে লাগলেন বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড়দের। এই তালিকায় ঢুকে পড়লেন রোনালদো, নাজারিও, রাউল, রবিনহো, রবার্তো কার্লোস, জিনেদিন জিদান সহ অনেকেই। কিন্তু সারা বিশ্ব যখন অপেক্ষায় ছিল ব্রাজিলিয়ান জাদুকর রোনালদিনহোর মাদ্রিদে অন্তর্ভুক্তি নিয়ে, সে সময় পেরেস শুধুমাত্র আগলি লুকিং প্লেয়ার এই অজুহাতে তার বদলে ডেভিড বেকহ্যামকে দলে নিলেন। এ ঘটনার পর মাদ্রিদের ইন্টেন্স প্রতিপক্ষ কাতালান ক্লাব বার্সেলোনা কিনে নেয় রোনালদিনহোকে। মাদ্রিদের অপমানের জবাব দিতেই যেন একটা মঞ্চ খুঁজছিলেন তিনি। 19 নভেম্বর এলো সেই সুযোগ। ম্যাচের 15 মিনিটেই খেলার বিপরীতে ইতোর ডান পায়ের শটে মাদ্রিদের জালে বল জড়িয়ে যায়। বার্নাবিউতে নিজেদের সম্মান রক্ষার পণ করে ফের আক্রমণে ঝাঁঝ বাড়ায় রিয়াল। এবার ম্যাচে নাটকীয়ভাবে রং বদলাতে শুরু করেন লাতিন আমেরিকার যুবরাজ রোনালদিনহো। ম্যাচের দ্বিতীয়ার্ধে রিয়ালের বিখ্যাত গ্যালাকটিকোসকে নিয়ে কার্যত ছেলে খেলা শুরু করেন তিনি। গাউচোর দুরন্ত স্কিলে ধরাশায়ী হতে থাকেন রামোস, কার্লোসের মতো কিংবদন্তি ডিফেন্ডাররা। ম্যাচের 60 মিনিটে এক দুরন্ত একক দৌড়ে মাদ্রিদ রক্ষণকে তছনছ করে নিজের প্রথম গোল করেন তিনি। এই গোলের দৌড় যেন ছিল পৃথিবীর সমস্ত অপমানিত মানুষের হয়ে রোনালদিনহোর প্রতিশোধের দৌড়। এরপর 70 মিনিটে মাদ্রিদ ডিফেন্সকে আরও একবার বোকা বানিয়ে নিজের দ্বিতীয় গোল করার পরেই লেখা হয় নতুন ইতিহাস। যে মাদ্রিদ একদিন কুৎসিত অপবাদে তাকে তাড়িয়ে দিয়েছিল, সেই মাদ্রিদের খাস তালুকেই 80,000 দর্শক দাঁড়িয়ে অভিবাদন জানালেন বিশ্ব ফুটবলের এই কিংবদন্তিকে। কুৎসিত দর্শন খেলোয়াড়কে কখনো দলে নেয় না রিয়াল মাদ্রিদ। ফ্লোরেন্তিনো পেরেজের রিজেকশন পেয়েছেন বহু প্রথিত দশা খেলোয়াড়, কিন্তু অপমান সহ্য করতে হয়েছিল ব্রাজিলের পোর্তো আলেগ্রি শহরের দাঁত উঁচু ছেলেটাকে। ছাই চাপা আগুনকে উস্কে দিয়ে যে ভুল পেরেস করলেন তা হয়তো মাদ্রিদ দুর্গের বড় এক ফাটলের বীজ বুনে দিয়েছিল। রোনালদিনহো গাউচো সংহার করলেন বার্নাবুতে। ভবিষ্যতে নিজের অসমাপ্ত কাজের ভার দিয়ে গেলেন রোজারিওর ছোট্ট লিওনেল মেসিকে।
রোনালদিনহোর সমস্ত নান্দনিকতা যেন দুপায়ের রঙিন তুলি দিয়ে সেদিন লেখা হয়েছিল বার্নাবুর সবুজ ঘাসে। মাদ্রিদ দম্বে গাউচোর শিল্প হয়েছিল বার্সার ব্রহ্মাস্ত্র। নিজের ট্রেডমার্ক স্টাইলে তিনি ধ্বংস করলেন গ্যালাকটিকোসকে, বুঝিয়ে দিলেন গাউচোরা এ পৃথিবীতে বারে বারে ফিরে আসেন শিল্প আর ভালোবাসার পসরা নিয়ে, আর কোটি ভক্তের হৃদয় কোণে নিজের জন্য রেখে যান ছোট্ট একটা শূন্যস্থান। সেরা সময়ে ফুটবল ইতিহাসের খুব কম সংখ্যক খেলোয়াড় রয়েছে যারা রোনালদিনহোর সমকক্ষ দাবি করতে পারেন। তার কৌশল ও আলতো পায়ে বলের নিয়ন্ত্রণ দর্শকদের বিমোহিত করে। পায়ের কারুকাজের সফল সমাপ্তিতে তিনি সামর্থ্যের চেয়েও বেশি পারঙ্গম। 2002 সালে ব্রাজিলের বিশ্বকাপ শিরোপা জয়ের প্রধান নায়ক ছিলেন তিনি। 4 বছর পর ফের দলকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিলেও সফল সমাপ্তি ঘটাতে পারেননি। ক্লাব পর্যায়ে বার্সেলোনায় খেলার সময় তিনি ছিলেন নিখুঁত এক বিশ্বসেরা ফুটবলার। রোনালদিনহোর আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত ম্যাচটি ছিল 2002 বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের সাথে। সে ম্যাচে ব্রাজিল 2-1 গোলে জেতে। ওয়েনের গোলে ব্রাজিল তখন 1-0 গোলে পিছিয়ে। প্রায় মাঝমাঠে বল পেয়ে একাই গোলসহ আরও 2জন ডিফেন্ডারকে কাটিয়ে দেওয়া বলে দিনহোর গোল। ম্যাচের 50 মিনিটে প্রায় 40 গজ দূর থেকে বাঁকানো ফ্রিকিকে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন, যা দর্শক খেলোয়াড় সবাইকে হতভম্ব করে দেয়। এরকম একটি গোলের স্বপ্ন সব খেলোয়াড়ই দেখে থাকেন। পরে সমালোচিত একটি ফাউলের সিদ্ধান্তে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন এবং সেমিফাইনালে মাঠে বসে থাকতে হয়। জার্মানিকে 2-0 গোলে হারিয়ে ব্রাজিল পঞ্চমবারের মতো শিরোপা জেতে। 2004-05 সিজনে সে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। নিজের প্রথম লা লিগা জিতে এবং ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ার হয়। তার দুর্দান্ত পারফরমেন্সের জন্য বার্সা তাকে 2014 পর্যন্ত লং লাস্টিং কন্ট্রাক্ট অফার করে, তবে রোনালদিনহো তা রিজেক্ট করে এবং 2 বছরের কন্ট্রাক্টে রাজি হন। 2005-06 ফিফা প্রো ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার, ফিফা ওয়ার্ল্ড 11 ইউরোপিয়ান প্লেয়ার অফ দ্য ইয়ার সহ আরও অনেক ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড জেতেন। তিনি টানা দ্বিতীয়বারের মতো ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার হন এবং বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। এই সিজনকে তিনি তার ক্যারিয়ারের সেরা সিজন বলে মনে করেন, তবে 2006 বিশ্বকাপে খারাপ পারফর্ম করেন। 2006-07 সিজনে রোনালদিনহো তার ফর্ম আবার ফিরে পান। সে ক্যারিয়ারের 50তম লিগ গোল করেন 25 নভেম্বর ভিয়ারিয়ালের বিপক্ষে। একই ম্যাচে সে বাইসাইকেল কিক করে গোল করেন। ম্যাচ শেষে তিনি বলেন যে এইটা তার বাল্যকালের স্বপ্ন ছিল। সেই সিজনে রোনালদিনহো ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ারে 3rd হন। 2010 বিশ্বকাপের দলে দুঙ্গার সুদৃষ্টি পেতে ব্যর্থ হন। পাতো আদ্রিয়ানো রোনালদোকেও বাদ দেওয়া হয়। ব্রাজিল কোয়ার্টার ফাইনালে হেরে যায়। 2011 সালে কোচ মেনজেসের অধীনে 2টি প্রীতি ম্যাচে দলে ফেরেন এবং কোচের আস্থা অর্জন করেন ভালো খেলে। 2013 সালে স্কোলারির অধীনে ইংল্যান্ডের সাথে প্রীতি ম্যাচে দেশের হয়ে 100তম ম্যাচটি খেলেন আনঅফিশিয়াল ম্যাচ সহ। সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন এবং ব্রাজিল 1-2 গোলে হেরে যায়। পরে 2013 কনফেডারেশন কাপ এবং 2014 বিশ্বকাপ দলে জায়গা হারিয়ে এক প্রকার আড়ালেই চলে যান। গাউচোরদের জন্যই হয়তো সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, শিল্পী ফিরে চলেছেন, এ কেমন চলে যাওয়া তার, তবু ফিরে যেতে হবে, এর নাম ফিরে যাওয়া। এ তো নয় শখের ভ্রমণ, অধিক তো আর পথ নেই। সকলেই বলে দেবে, শিল্পী আপনি ভুল করেছেন, অতৃপ্ত দুঃখিত এক বৃহত্তম ভুল।